আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিভিটি অ্যান্ড এ লেভেল 4 অকুপেশনে কম্পিটেন্ট হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। সো আজকে আমরা গত দুইটা ভিডিওর মতো আজকের ভিডিওতেও আমরা শিখাবো কিভাবে কত চমৎকার করে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় বা সলিউশন করতে হয়, বা আমার এই ভিডিওগুলো দেখলেও আপনাদের অনেকের দেখলেও কিন্তু মাথায় অনেক কিছু চলে আসবে ইনশাআল্লাহ। সেভাবেই আমরা চেষ্টা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা পূর্বের দুইটি ভিডিও দেখেন নাই, আপনারা পূর্বের দুটো ভিডিও দেখে ফেলবেন। আর আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের এই চ্যানেলে অনেকগুলো ম্যাচিংয়ে আমাদের সমস্যা হয়। ম্যাচিংয়ে মার্ক কেটে গেলে সো আমাদের অ্যাসেসমেন্ট আমরা কম্পিটেন্ট হই না, সেই একটা বড় বিষয় এটা। হ্যাঁ, ম্যাচিং আর এমসিকিউটা যেন একদম 100% 15তে 15 আপনারা পান, সেটা এনশিওর করতে হবে। সো চলেন আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে। আমরা এই 61 নাম্বার থেকে আজকে শুরু করব, 30টা শেষ করব, 90টা পর্যন্ত যাব। হ্যাঁ, দেখেন এটা আমরা আগেও একবার পড়েছি, এটা নিয়ে আর কথা বলবো না। মানে লার্নিং আউটকাম কি? লার্নিং আউটকাম হচ্ছে শুড বি এবল টু ডু। এই দুইটার সাথে একটু কানেকশনটা মনে রাখলে এটা চলে আসবে। এবার চলেন 62 নাম্বারটা দেখি। হুইচ ওয়ান ইজ নট অ্যান ইস্যু, বলতেছে কোন সমস্যাটি নয় অ্যাড্রেস করে নাই ইন দ্য এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে, তারা আরপিএল নিয়ে কথা বলছে, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে কথা বলছে, অনেক কিছু নিয়ে কথা বলছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে এই যে দেখেন ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন নিয়ে কথা বলছে, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কথা বলছে, প্রাইভেট ট্রেনিং প্রভিশন এটা নিয়েও কথা বলছে, কিন্তু এস্টাবলিশমেন্ট অফ ইন্ডাস্ট্রি এটা নিয়ে কথা বলে নাই। ঠিক আছে, সো এটাই হবে অ্যান্সার। এবার দেখেন এখানে বলা হয়েছে স্কিল্ড ওয়ার্কার মানে কি? অ্যান্টি বিকিউএফএ মানে কি? তো লেভেল 3 স্কিল ওয়ার্কার, আর হাইলি স্কিল ওয়ার্কার তো লেভেল 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝতে পারছি। এবার দেখেন হুইচ ওয়ান ইজ নট দ্য কম্পিটেন্সি টাইপ। কম্পিটেন্সি কত প্রকার, কম্পিটেন্সি টাইপ কত প্রকার? নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি, এই তিনটা তো এখানেই চলে আসে। তার মানে এটা নট যেহেতু বলছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড। ওকে, অ্যান্সার। এবার চলে আসি আমরা, দেখেন হুইচ ইজ নট দ্য কি ফিচার অফ কম্পিটেন্সি। এই কম্পিটেন্সির কি ফিচারও কিন্তু আবার তিনটা, এই তিনটে উপরে দেওয়া আছে। ঠিক আছে, উপরে দেওয়া আছে বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, এবং ওয়ার্কিং বা নোয়িং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, সঠিকভাবে এবং নিরাপদভাবে জবটা করতে পারা। আচ্ছা, আমি একটু সহজে বাংলায় বলে দিই। প্রথম, জবটা করতে পারা এটা হচ্ছে কম্পিটেন্সির একটা ফিচার। আর কিভাবে এবং কেন জবটা করতেছি তা জানা, এবং সঠিকভাবে কাজটা করতে পারা, এই তিনটা ধাপ এটা হচ্ছে কম্পিটেন্সি। খুব গরম লাগতেছে, এই জন্য ফ্যানটা চালিয়ে রাখছে, হয়তো বা একটু নয়েজ রেকর্ড হতে পারে, সো এটার জন্য সরি। এবার দেখেন 66 নাম্বারটা, হুইচ ওয়ান ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সেমি স্কিল ওয়ার্কার। সেমি স্কিল ওয়ার্কার মানে কত? স্কিল ওয়ার্কার মানে হচ্ছে লেভেল 3, সেমি স্কিল ওয়ার্কার মানে লেভেল 2। ওকে, লেভেল 2 কী করে? যে আন্ডার সুপারভিশনে কাজ করে। দেখেন, সুপারভিশন উইথ কনসিডারেবল অটোনমি, অর্থাৎ বিশেষ, মানে অটোনমি তো আছে ঠিক আছে, কিন্তু তারপরেও তাদেরকে আরও বেশি চোখে চোখে রাখতে হয়, হচ্ছে বিষয়টা আর কি। হ্যাঁ, সো আপনারা এখান থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে খুঁজবেন? এখানে তো আমি অ্যান্সার দিয়ে রাখছি, কিন্তু আপনারা যখন খুঁজবেন তখন আপনারা খুঁজবেন যে সুপারভিশন কোনটাতে আছে। এটাতে সুপারভিশন আছে। আচ্ছা, এই তিনটা, তার মানে এটা তো অ্যান্সার হবে না। এবার এখানে দেখি সুপারভিশন ইন দ্য স্ট্রাকচার কনটেক্সট অফ লিমিটেড স্কোপ মেনটেন্যান্স। ভিডিও করতেছিলাম, কী হয়েছে? আচ্ছা, একটু পরে, আমি একটু ক্লাসটা শেষ করি। আচ্ছা, তবে দেখেন হুইচ ইজ নট এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম, বলছে নিচের কোনটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম নয়। ঠিক আছে, ইউনিট অফ কম্পিটেন্সি। আচ্ছা, বলছে নিচের কোনটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম নয়। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম নাম হচ্ছে কি? দেখেন ওইটার ভিতরে কী কী থাকে? লার্নিং আউটকাম, ইউনিট অফ কম্পিটেন্সি, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এভিডেন্স গাইড, সবগুলোই থাকে। ইউনিট অফ কম্পিটেন্সিও থাকে। এটা নিয়ে একটু কনফিউশন আছে, সো এটাকে আমি আজকে স্কিপ করলাম। হ্যাঁ, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। লার্নিং আউটকাম হওয়ার কথা অ্যান্সারটা। ঠিক আছে, অ্যান্সারটা লার্নিং আউটকাম হওয়ার কথা, কারণ এটা কারিকুলামের একটা অংশ, সিবিসি। ঠিক আছে, এটা অ্যান্সারটা হওয়ার কথা, এটা ভুল হয়েছে। আচ্ছা, এরপর দেখেন হোয়ার ডু ইউ নো হোয়াট আন্ডারপেনিং স্কিল। আন্ডারপেনিং স্কিল মানে কি? যেটা জানতেই হবে, মাস্ট নো। নলেজ অ্যান্ড অ্যাটিটিউড নিড টু কমপ্লিট এ জব প্রপারলি, অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড।
বলছে কোথায় লেখা থাকে একজন ব্যক্তির ভিতরে কি কি নলেজ, কি কি দক্ষতা, কি কি অ্যাটিটিউড থাকতে হবে, এটা কোথায় লেখা থাকে? কম্পিটেন্স স্ট্যান্ডার্ডে লেখা থাকে। ওকে, আমি দেখেন, হাউ উইল ইউ অ্যাসেস এ ক্যান্ডিডেট দ্যাট এ কম্পিটেন্ট অর নট ইয়েট? কম্পিটেন্ট অর নট ইয়েট এটা নিয়ে অনেকবার, এই প্রশ্নটা অনেকবার আসছে, সো এটা নিয়ে আর কথা বলছি না। এবার দেখেন, ফ্রি কনসেন্ট মিনস, ফ্রি কনসেন্ট মিনস বলতে কি বোঝান? পিপল টু অ্যাক্সেস শুড মেক অ্যাভেলেবল অনলি অথরাইজ পার্সোনাল। এটা অ্যান্সার হবে না, এটা ভুল এখানে লেখা হয়েছে। হ্যাঁ, সো আমি একটু সহজে আপনাদের বলি, বি ইনফর্মড ইফ অ্যান অ্যাসেসমেন্ট ইজ প্ল্যান। মানে এই ফ্রি কনসেন্ট মানে হচ্ছে একজন শিক্ষার্থী বা একজন ক্যান্ডিডেট অ্যাসেসমেন্টে বসবে, অ্যাসেসমেন্টে বসার পূর্বে আপনি তাকে মানে সুন্দর করে বলবেন যে এটা এই জন্য, তুমি অ্যাসেসমেন্ট দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো জোর নাই, জবরদস্তি নাই, এটাই তার মানে পূর্বে থেকে তাকে ইনফর্ম করে দেওয়া যদি আপনি অ্যাসেসমেন্ট নিতে চান, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে কাছে হোয়াট ইজ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন সিভিটিএ? সিভিটিএ এর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায়? ইন্ডিভিজুয়াল নিড, মিট দ্য ইন্ডিভিজুয়াল নিডস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ একজন শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল কোনো নিড আছে কিনা সেটা দেখা। এখন দেখেন এখানে 4টা এমসিকিউর মধ্যে 3টাতেই কিন্তু নিড শব্দটা নাই, ঠিক আছে? সো তার মানে অ্যান্সার এটা। আচ্ছা, এরপর দেখেন, হোয়াই ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ব্রি ডি হ্যাঁ ডিব্রিফিং টু বি অ্যান পজিটিভ, অ্যান্ড এই প্রশ্নটার মধ্যে ভুল আছে, পজিটিভ এক্সপিরিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন টার্মস অফ প্রোভাইডিং ফিডব্যাক অন অ্যাসেসমেন্ট পারফরমেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে ফিডব্যাক দিলে, পজিটিভ ফিডব্যাক দিলে, পজিটিভ ফিডব্যাকের গুরুত্বটা কী? পজিটিভ ফিডব্যাকের গুরুত্বটা কী? পজিটিভ ফিডব্যাক দিলে রিডিউস হয় ক্যান্ডিডেট অ্যাংজাইটি, মানে তাদের যে উদ্বেগ থাকে, উদ্বিগ্নতা থাকে, ওইটা দূর হয়ে যায়, ঠিক আছে? ডিব্রিফিং এটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ডিব্রিফিংয়ের মিনিংটা কি একটু বের করে ফেলি। ডিব্রিফিং হচ্ছে ব্রিফিং হওয়ার কথা। আচ্ছা দেখেন, হোয়াট রোল দ্য 73 নম্বরটা দেখেন, হোয়াট রোল দ্য লার্নার অর ক্যান্ডিডেট প্লে ইন সেলফ অর কোলাবোরেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, কোলাবোরেটিভ বলতে কি বোঝায়? দলগতভাবে, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দেয়ার ওন লার্নিং, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তারপর এটা দেখেন, হোয়াই ইজ ভিডিও কনসিডার্ড এক্সিলেন্ট ফর ট্রান্সফারিং নলেজ ইন দ্য ট্রেনিং। বলতেছে ভিডিওটা কেন অনেকগুলা লার্নিং মেটেরিয়ালসের মধ্যে সেরা, এটাকে কেন এক্সিলেন্ট বিবেচিত করা হয়েছে? কারণ ভিডিওর মাধ্যমে সাউন্ড, যারা শুনতে পছন্দ করে, শুনে শুনে শিখে, তাদেরও উপকার হচ্ছে, যারা দেখে দেখে পরে তাদেরও উপকার হচ্ছে, এবং সহজভাবে শোনা যায়, অনেকভাবে আনন্দদায়কভাবে শেখা যায়, এটাই এখানে বলা হয়েছে। সি নাম্বার অ্যান্সার। আচ্ছা, ইট ক্যান প্রেজেন্ট ইনফরমেশন ইন ভ্যারিড ফ্যাশন। আচ্ছা, তারপর দেখেন 75 নাম্বারটা দেখেন, হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ দ্য লার্নিং প্রসেস চুজ এ বেস্ট অপশন। মানে লার্নিং শেষে শিক্ষার্থীরা কি হয়, কি করতে পারে, তার এই প্রশ্নটা আগে একবার আলোচনা করছে। লার্নিং শেষে একজন শিক্ষার্থীর বিহেভিয়ারে চেঞ্জ আসে, অ্যাকচুয়াল পোটেনশিয়াল মানে সম্ভাব্য, সে কিছু হবে, এটার একটা সম্ভাবনা তৈরি হয়, সে কিছু করতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবার দেখেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি লার্নিং প্রেফারেন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য কাইনেস্থেটিক মডালিটিস। কাইনেস্থেটিক মানে হচ্ছে যে সে হাতে কলমে শিখবে। এবার দেখেন, টেকটাইল, হ্যাঁ, টেকটাইল বা টেকটাইল লার্নিং, এটা মানে হচ্ছে দেখেন স্পর্শকাতরভাবে, অর্থাৎ হাতে কলমে ধরে, ঠিক আছে? এটা একটু মিলছে আর কি এখানে। আচ্ছা, এরপর দেখেন, হোয়াট শুড বি ভার্বস ইউজ ইন লার্নিং আউটকামস বি ইন টার্ম অফ ক্লিয়ারিটি অ্যান্ড অ্যাম্বিগুইটি। অর্থাৎ এখানে বলা হয়েছে লার্নিং আউটকাম কি করে, লার্নিং আউটকামের আসলে হোয়াট শুড বি ভার্ব ইউজ ইন লার্নিং আউটকাম বি টার্মস অফ ক্লিয়ারিটি, মানে অর্থাৎ স্বচ্ছতার জন্য এটা কি করে, লার্নিং আউটকামটা কি করে? লার্নিং আউটকামটা আসলে দিন শেষে ক্লিয়ার করে এবং অস্পষ্টতা দূর করে দেয়।
এটা এখানে বলা হয়েছে। তারপর দেখেন, ইফ ইউ ওয়ার এ ট্রেনিং ইনস্ট্রাক্টর, ধরেন আপনি একজন ট্রেনিং ইনস্ট্রাক্টর হলেন, হ্যাঁ, হোয়াট শুড ইউ প্রায়োরিটাইজ হোয়েন ডিসাইডিং হোয়াট আন্ডারপেনিং নলেজ টু ইনক্লুড। অর্থাৎ আন্ডারপেনিং নলেজ কিন্তু বলতে কি বোঝায়? মাস্ট নো নলেজ। মাস্ট নো নলেজ বলতে কি বোঝায়? কি কনসেপ্ট অর এসেনশিয়াল কনসেপ্ট ফর মিটিং লার্নিং আউটকামস, সহজ বিষয়। তারপর দেখেন, ইমাজিন ইউ আর এ ইনস্ট্রাক্টর অর ট্রেনার অ্যাসেসিং ইউর স্কিলস, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ আইডেন্টিফাইং স্কিল গ্যাপ। স্কিল গ্যাপ আইডেন্টিফাই করা মানে কি? ফাইন্ড করা। কি ফাইন্ড করা? দুর্বলতা কি সেটা খুঁজে বের করা, অথবা টু ব্রিজ দ্য গ্যাপ, অর্থাৎ আপনার যে গ্যাপ আছে গ্যাপটা দূর করা, সমান করা। আচ্ছা, এরপর দেখেন কি বলা হয়েছে, হোয়াট ইজ এমপ্রেসাইজড অ্যাজ এ কি অ্যাসপেক্ট অফ প্র্যাকটিসিং ইনক্লুসিভিটি উইদিন এ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। এখানে বলা হয়েছে যে কি অ্যাসপেক্ট অফ প্র্যাকটিসিং ইনক্লুসিভিটি, মানে আপনি একটা ক্লাস করাবেন বা একটা অ্যাসেসমেন্ট নেবেন, আপনি কিভাবে আপনার ইনক্লুসিভিটিটাকে, আপনি যে সবাইকে সঠিকভাবে দেখতেছেন, সবাইকে অন্তর্ভুক্ত করতেছেন, এটা আরও চমৎকার করে বাড়াবেন কিভাবে। তারপর দেখেন এখানে বলছে কন্টিনিউয়াল এক্সামিনেশন অ্যান্ড রিভিশন অফ পার্সোনাল পারসেপশনস অ্যান্ড অ্যাট্রিবিউটস। তো এটা হচ্ছে যে মানে নিজের ভিতরেও সম্মান মর্যাদাবোধ রাখতে হবে, নিজের সব কিছু ঠিক রাখতে হবে, কারণ শিক্ষার্থীদের প্রতি হ্যালো ইফেক্ট বা হর্ন ইফেক্ট তৈরি করা যাবে না, এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে। ইমাজিন ইউ আর লেভেল 4 কম্পিটেন্ট ইন টুডেজ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, হোয়াট উইল বি ইউর রেসপন্সিবিলিটিস অ্যাকর্ডিং টু দ্য NTVQF লেভেল ডিসক্রিপ্টর, মানে আপনি লেভেল 4 পাস, তো আপনার দায়িত্বটা কি? আপনি এখানে দেখেন সুপারভিশনে কাজ করে, আন্ডার সুপারভিশনে কাজ করে, এখানেও বলা হয়েছে আন্ডার গাইডেন্স, মানে অবশ্যই এটা আরেকজনের বাধা নিয়মের মধ্যে আছে, আন্ডার সুপারভিশন, কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাল সুপারভিশন, অর্থাৎ সবাই তো সুপারভিশনে কাজ করে, কারো না কারো নিচে তো কেউ কাজ করেই, কিন্তু সবচাইতে কম সুপারভিশনে কাজ করে লেভেল 4। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। সো দেখেন, which is of the following is not benefit of effective assessment, recording and reporting। বলতেছে মানে বলতেছে অ্যাসেসমেন্ট রেকর্ড এবং রিপোর্টের ক্ষেত্রে ইফেক্টিভ উপকার নয় কোনটি? আচ্ছা, উপকার তো সবগুলো এখানে বলা হয়েছে। শেয়ারিং অ্যাজ এ বেসিক ফিডব্যাক দেওয়া যায়, কিন্তু কনভেইং ইনফরমেশন অন দ্য অ্যাসেসমেন্ট আউটকাম টু দ্য অ্যাসেসর। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে হুইচ ইজ অন অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেনিফিট, কোনটা উপকারী নয় টু ইফেক্টিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ইফেক্টিভ অ্যাসেসমেন্ট রেকর্ডের ক্ষেত্রে বা রিপোর্টের ক্ষেত্রে কোনটা উপকারী নয়? প্রোভাইডিং প্রুফ দ্য ক্যান্ডিডেটস কম্পিটেন্স। আচ্ছা, এটা তো উপকারী অবশ্যই। সার্ভিং অ্যাজ এ বেসিক ফর ফিডব্যাক দেওয়া, এটাও উপকারী। আচ্ছা, তারপর ডি নাম্বারটা পড়ি, সাপোর্টিং দ্য ইস্যুয়েন্স অফ দ্য সার্টিফিকেট অফ কম্পিটেন্স। আচ্ছা, কনভেইং ইনফরমেশন অন দ্য অ্যাসেসমেন্ট আউটকাম টু দ্য অ্যাসেসর, এইটা অ্যান্সার না, হ্যাঁ, কারণ আসলে অ্যাসেসমেন্ট রেকর্ডটা আসলে অ্যাসেসরের কাছে আবার দেয় কীভাবে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর দেখেন, হোয়াট ডাজ সাফিসিয়েন্সি অফ এভিডেন্স, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের এভিডেন্স আছে কিনা। এই পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স চেক করার জন্য তাকে অনেকগুলো মেথডে অ্যাসেসমেন্ট নিতে হবে। এখন দেখেন এখানে ইউজিং মাল্টিপল মেথডস, অনেকগুলো মেথডে অ্যাসেসমেন্ট নিতে হবে, হচ্ছে কথা। এবার দেখেন, হোয়াট টাইপস অফ হ্যাজার্ড ইজ কজড বাই পুয়ারলি ডিজাইনড ওয়ার্কস্পেস অর প্রসেস, অর্থাৎ পুয়ারলি আস্তে আস্তে ক্ষতি হয়। হ্যাজার্ড কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকারের মধ্যে আর্গোনমিক হ্যাজার্ডটা হচ্ছে যেটা আস্তে আস্তে ক্ষতি হয়, যেমন আমরা চেয়ারে বসতে বসতে ক্ষতি হয়, যেমন আমরা আলো টালো কমওয়ালা একটা রুম সেট আপ করলাম, ওইটার মধ্যে আমাদের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আর ফিজিক্যাল হ্যাজার্ড মানে তো আপনারা বুঝেন যে হঠাৎ মাথার মধ্যে ফ্যানটা পড়ে যাবে, মাথা ফেটে যাবে, এটা হচ্ছে। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে করোনার মতো কোনো সমস্যা। আর কেমিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে ধরেন এই যে কোনো গ্যাস বা বায়ুতে খুব দূষিত কিছু চলে আসবে, এটা হচ্ছে বিষয়। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। দেখেন, হুইচ অফ দ্য
ফলোইং ইজ নট পার্ট অফ দ্য অ্যাসেসমেন্ট টুল, বলছে নিচের কোনটা অ্যাসেসমেন্ট টুলের পার্ট নয়। আচ্ছা, এখন এটা দেখেন ইনস্টিটিউশন গ্যাদারিং এভিডেন্স, ওকে, ইনস্ট্রাকশন ফর গ্যাদারিং এভিডেন্স, এটা কিন্তু টুলসের একটা অন্তর্ভুক্ত। এটা দেখেন প্রোফাইল অফ অ্যাকসেপ্টেবল পারফরমেন্স, অর্থাৎ এই যে অ্যাকসেপ্টেবল পারফরমেন্স অর্থাৎ তারা যে ওই যে সেলফ অ্যাসেসমেন্ট শিট চেক করে ওইটাও কিন্তু আপনি জমা দেন অ্যাসেসর হিসাবে। সো এটাও কিন্তু একটা অ্যাসেসমেন্ট টুল চলে আসতেছে। কিন্তু আসলে এই ডিসিশন মেকিং রুলস ফর দ্য পার্টিসিপেন্ট, অর্থাৎ আপনি ডিসিশন মেক করলেন এটা আপনার নিজের, এটা কিন্তু অ্যাসেসমেন্ট টুল না। আচ্ছা, এবার দেখেন হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্ট অফ দ্য টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের প্রাইমারি অবজেক্ট কি? মানে এটা হচ্ছে অনেকগুলো কাজকে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে করতে পারা, এটা হচ্ছে সেটা। এখানে বলছে দেখেন টু ইন্টিগ্রেট মাল্টিপল টাস্ক টু অ্যাচিভ এ কমপ্লিট আউটকাম। তারপর দেখেন এখানে বলেছে হুইচ ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আবার এটাই চলে আসছে। সেম প্রশ্ন কিন্তু লিমিটিং দ্য টাইম। আচ্ছা, এইখানে আবার টাইম চলে আসছে, ঠিক আছে। আপনারা এগুলো সবগুলো মিলে দেখবেন, যেটার মধ্যে মিলবে না ওইটা আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন হোয়াই এস্টাবলিশিং দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সিলেক্ট দ্য বেস্ট অপশন। বলছে হোয়াই, কেন, এস্টাবলিশিং দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইম্পর্টেন্ট, মানে অ্যাসেসমেন্টের কনটেক্সটগুলো এস্টাবলিশ করা কেন গুরুত্বপূর্ণ। টু এনশিওর দ্য অ্যাসেসমেন্ট প্রসেস অকার্স অ্যাজ এক্সপেক্টেড, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো ধরনের অসুবিধা যেন না পড়ে, এই জন্যই সবার প্রথমে এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট তাদের সামনে বলে দিতে হয়, বা একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার এটা ডিজাইন করে বা এস্টাবলিশ করে। আচ্ছা, এবার দেখেন হাউ ডাজ আরপিএল বেনিফিটস স্টুডেন্টস, অর্থাৎ আরপিএল এর বেনিফিট কি? সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমি যেটা জানি সেটা আবার আমার জানতে হচ্ছে না, তো এখানে এটাই বলছে দেখেন বাই অ্যাভয়েডিং ডুপ্লিকেশন অফ ট্রেনিং, বারবার ট্রেনিংটা করতে হয় না। এরপর দেখেন হোয়াট ডাজ দ্য রেঞ্জ অফ স্টেটমেন্ট ইজ এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড স্পেসিফাই, বারবার চলে আসতেছে। রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে আপনার কনটেক্সট এবং কন্ডিশনগুলা উল্লেখ করা থাকে। সো আমরা আজকে এতটুকুতেই সীমাবদ্ধ থাকবো, ইনশাল্লাহ আমরা পরের ধাপে 120 পর্যন্ত শেষ করে ফেলবো। সো আমাদের টার্গেট ছিল 120টা এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করার, আমরা করেছি। এরপরেও আমরা আরও অনেকগুলো এমসিকিউ উপস্থাপন করব এবং ম্যাচিং, আমাদের আরও একটা প্লেলিস্ট চালু হবে যেটার ভিতরে আমরা ম্যাচিংগুলো ক্লিয়ার করব। হ্যাঁ, ম্যাচিং কিন্তু আমাদের হয় না, ম্যাচিংয়ের সবগুলোই অ্যান্সার মনে হয়, এটা একটা সমস্যা। এটাকে কিভাবে সহজ করে আপনারা মিলাতে পারেন এই বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে। আর শেষ মুহূর্তে বলে রাখি, আমার কিছু ত্রুটি আছে বা আমার সীমাবদ্ধতা আছে, আমার ভুল ত্রুটি আছে, অবশ্যই ভুলগুলো আপনারা কমেন্টে জানাবেন, আমাকে শুধরে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।